আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে মোদির অভিনন্দন। একসাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র, পাশে থাকবে জাতিসংঘ। স্থিতিশীলতা ফেরানো সহ নতুন সরকারের নানা চ্যালেঞ্জ মেলাতে হবে ভূ রাজনীতির সমীকরণ। দীর্ঘ সময় ভারত থাকতে হচ্ছে শেখ হাসিনাকে, রাজনীতিতে ফেরার ইঙ্গিত জয়ের। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাগত জানিয়ে একসাথে কাজ করতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই বার্তা ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘেরও। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পরই বিশ্বের নানা প্রান্ত থেকে আসতে থাকে অভিনন্দন বার্তা। ফেসবুক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের সম্পর্কের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন দ্রুতই বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। শপথ গ্রহণ করিতেছি যে বাংলাদেশের নতুন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, নতুন সরকার গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করবে বলে আশা ওয়াশিংটনের। এই সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। Attended the swearing in of the president today, and we welcome Dr. Yunus's call for an end to the recent violence, and we stand ready to work with the interim government and Dr. Yunus as it charts a democratic future for the people of Bangladesh. একই প্রতিক্রিয়া জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলেও জানান ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বল্প সময়ের জন্য ভারতে আশ্রয়ের কথা থাকলেও পেরিয়ে গেছে 3 দিন। তবে তিনি কখন ভারত ছাড়বেন সে বিষয়ে জানতে চাইলে কোনো কিছু জানাতে পারেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারত থেকে নতুন গন্তব্যে ছুটছেন শেখ হাসিনার সহযোগীরা। তারা পুরোপুরি বেদনাহত। ভারতের সরকারি সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, জনতার তোপের মুখে দেশ ত্যাগ করা দলের কারোর সাথেই নেই অতিরিক্ত কাপড় চোপড় সহ দৈনন্দিন জিনিসপত্র। তাদের নিত্য ব্যবহারের জিনিসপত্র কিনতে সাহায্য করছেন ভারতের প্রোটোকল অফিসের সদস্যরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। কয়েকদিনের টালমাটাল পরিস্থিতির পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে সামনে অপেক্ষা করছে অনেক চ্যালেঞ্জ। স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে সেনাবাহিনীর উপর। ভূ রাজনৈতিক নানা সমীকরণের খেলাতেও টিকে থাকতে হবে সরকারকে, এমন মত রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারকে হটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে বন্ধুর এক পথ পাড়ি দিতে হবে এই সরকারকে। মোকাবেলা করতে হবে কঠিন সব চ্যালেঞ্জ। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপকের মতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশের শান্তি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ। একই সাথে বিগত সরকারের দুর্নীতি, অনিয়ম, সিন্ডিকেট ভেঙে গড়তে হবে নতুন ব্যবস্থা, যাতে প্রতিরোধের চেষ্টা করবে বিরোধীরা। বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি করার লোক আছে। ক্ষমতা থেকে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তারা আসলে ক্ষমতায় প্রত্যাবর্তন করার আগেই তাদের তো ক্ষমতায় প্রত্যাবর্তনের স্বপ্ন থাকবেই। অস্থিতিশীলতার নীল নকশা যদি থেকেও থাকে, আমি খুব বিস্মিত হব না, এবং তার কিছু লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি। এই কাঠামোকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন, তাতে পরোক্ষভাবে পূর্ববর্তী স্বৈরতান্ত্রিক ব্যবস্থার এক ধরনের বৈধতা তৈরি হয়। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, সেনাবাহিনীর ওপর বর্তমান সরকারের কতটা নিয়ন্ত্রণ থাকবে সেটি গুরুত্বপূর্ণ। নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সাংবিধানিক বাধাগুলো দূর করতে হবে তাদের। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করে দেশে বিদেশে সরকারের ভিত মজবুত করার সুবর্ণ সুযোগও দেখছেন তিনি। সংবিধানের অনেক ধরনের বিষয় আশয় আছে, সেটা তারা নির্বাহী আদেশের মাধ্যমে কিভাবে এখন সামনে এগিয়ে নেবে বা ভবিষ্যতে সেটাকে কিভাবে কার্যে বা বাস্তবে রূপ দিবে,
এসব জিনিসগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আসবে। এটা যেহেতু তারা নিরপেক্ষ থেকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে চাইবেন, সেখানে তাদের মূল শক্তি কেন্দ্র বা সাপোর্ট বেস হবে সেটা সেনাবাহিনীতে। কেবল অভ্যন্তরীণ নয়, রয়েছে ভূ রাজনৈতিক নানা জটিল হিসাব নিকাশও। ভারত, পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ভারসাম্য ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন দেশি বিদেশি নিরাপত্তা বিশ্লেষকরা। ভারত এবং বাংলাদেশের যে অটুট সম্পর্ক, এত ভালো সম্পর্ক এত বছর ধরে চলছে, সেটা যেন এভাবেই এগিয়ে যায়। দুই দেশকে যেরকম যে ইস্যুগুলো আছে, ধরুন সেটা বর্ডারের হতে পারে, তিস্তার হতে পারে, এছাড়া রেল ট্রানজিটের চুক্তির বিষয়টাও আমি আনবো, যেটাতে আমার মনে হয় যে দু দেশেই কিন্তু জিনিসটা ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এসব বাধার পাশাপাশি অর্থনৈতিক সংকটও বড় একটি চ্যালেঞ্জ, যা দূর করতে কার্যকরী ব্যবস্থা নিতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। নীলা খন্দকার, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। রাজনৈতিক আশ্রয় নয়, নিয়মিত ভিসায় ভারত থাকবেন শেখ হাসিনা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম নিউজ 18। দেশটিতে শরণার্থী সংক্রান্ত আইন নেই, ফলে দীর্ঘ সময় সেখানে থাকতে হচ্ছে আওয়ামী লীগ সভাপতিকে। গেল কদিন ধরে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছিলেন তিনি, তবে ইতিবাচক সাড়া না পাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দেশগুলোতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, ভোটে অংশ নিলে জয়ী হবে আওয়ামী লীগ। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর নেতৃত্ব সংকটে দল। অনেক নেতাই দেশ ত্যাগের সময় আটক হচ্ছেন, এমন পরিস্থিতিতে দলের হাল ধরতে চাচ্ছেন জয়, যা টাইমস অব ইন্ডিয়াকে স্পষ্ট করেছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেমন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দেবে, তেমনি আইনের শাসন প্রতিষ্ঠায় সক্ষম হবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। দিয়েছেন ঢাকার সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তাও। মোর্শেদ হাসিবের রিপোর্ট। শপথ গ্রহণ করিতেছি যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন, মাত্র 8 মাসের ব্যবধানে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত হন উন্নয়ন অংশীদার আর বাংলাদেশের বন্ধুরা। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও বড় দেশগুলো এরই মধ্যে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজের আগ্রহের কথা। ঢাকার জার্মান রাষ্ট্রদূত নতুন সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার আগে নিশ্চিত করতে হবে নিরাপত্তা, দেখতে চান ভোটের সুষ্ঠু পরিবেশ। Also to re-establish the rule of law in the country and to fully ensure the respect for human rights. In the end, after structural reforms, I think they are needed. Also aiming to have free and fair elections. বাংলাদেশের সবথেকে বড় প্রকল্পগুলোর অংশীদার চীনের রাষ্ট্রদূত নতুন সরকার নিয়ে আশাবাদী। তিনিও টেলিফোনে জানান, বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল আছে বেইজিং। The friendship between China and Bangladesh runs long and deep. China values its relations with Bangladesh and stand ready to work with Bangladesh to promote bilateral exchanges and cooperation in various areas and further advance our comprehensive strategic cooperative partnership. যোগাযোগ করা হলে নতুন সরকার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রাশিয়ার রাষ্ট্রদূত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সর্বস্তরের শ্রদ্ধার মধ্য দিয়ে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মানুষ। শেষ ইচ্ছা অনুযায়ী মরণোত্তর দেহদান করা হয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার স্থানীয় সময় সকালে বুদ্ধদেবের মরদেহ নেওয়া হয় আলিমুদ্দিনে। সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত মরদেহ রাখা হয় সেখানে। বেলা 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত বামপন্থী এই নেতার মরদেহ রাখা হয় মুজাফফর আহমদ ভবনে। এরপর দীনেশ মজুমদার ভবনে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিকেল 5টার পর তাঁর শেষ যাত্রা পৌঁছায় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযানের পর থেকে যুদ্ধের সংখ্যা বাড়ছে সীমান্তবর্তী দেশগুলোতে। ফলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়তে শুরু করেছে পোল্যান্ড, চেক রিপাবলিক, ফিনল্যান্ড সহ বেশ কিছু দেশ।
সেনা সংখ্যা বাড়াতে তরুণদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে ইউরোপ জুড়ে যুদ্ধের আশঙ্কা বেড়েছে। ইউক্রেন দখল হয়ে গেলে ভ্লাদিমির পুতিন অগ্রসর হতে পারেন ইউরোপের অন্যান্য দেশে। সেই সংখ্যায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নড়েচড়ে বসেছে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে সহ অঞ্চলটির অধিকাংশ দেশ। সেনা সংখ্যা বাড়াতে এরই মধ্যে তরুণদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে পূর্ব ইউরোপের দেশ চেক রিপাবলিক ও পোল্যান্ড। চেক রিপাবলিকের রাজধানী প্রাগের সামরিক অঞ্চলে পরিচালিত প্রশিক্ষণেই অংশ নিয়েছে হাই স্কুলের ৮০ জন শিক্ষার্থী। আমাদের সেনা সদস্য ২৫,০০০। আমাদের সেনা সদস্য বাড়ানো বেশ গুরুত্বপূর্ণ। কয়েক বছর মধ্যে যুদ্ধ বাঁধলে আমরা বিপদে পড়ব। সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে ইউরোপ জুড়ে বেকারত্বের হার কম থাকায় তরুণদের তুলনামূলক কম উপার্জনে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা বেশ চ্যালেঞ্জিং। দেশ রক্ষার নৈতিক দায়িত্ব পালনেই সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন পোল্যান্ডের তরুণরা। মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য হলিডেজ উইথ দ্য আর্মি নামে নিয়োগ কার্যক্রম শুরু করেছে দেশটি। আর্থিক কারণে নয়, দেশকে ও দেশের জনগণকে রক্ষা করতে প্রায় ১ মাসের এই প্রশিক্ষণে যোগ দিয়েছি। আমার মতো অনেকে এজন্য যোগ দিয়েছে। প্রয়োজনে আমরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত হচ্ছি। এছাড়া যুদ্ধ মোকাবিলায় সেনা সদস্য ৩ লাখে উন্নীত করতে চায় পোল্যান্ড। সে লক্ষ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির প্রায় ৫% বরাদ্দ বাড়িয়েছে পূর্ব ইউরোপের বৃহত্তম দেশটি। মাসুম রাব্বি, চ্যানেল 24। প্যারিসের পথে পথে ছড়িয়ে ছিটিয়ে ৪৫,০০০ স্বেচ্ছাসেবী, তবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ৪ জন। এদের মধ্যে ব্যতিক্রম রাহাত আহমেদ। আইওসির সাথে বাংলাদেশ কন্টিনজেন্টের যোগাযোগ স্থাপনের পাশাপাশি টিম লিডার হিসেবে কাজ করছেন তিনি। অলিম্পিক চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া মানা স্বেচ্ছাসেবীদের, তবে যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা। এসব স্বেচ্ছাসেবীর ৪৩,০০০ই স্থানীয়, বাকি ২,০০০ এসেছেন প্রায় ১৭০ দেশ থেকে। দেশ থেকে ২ আর প্যারিস প্রবাসী আরও ২ জন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী। এদের মাঝে সবচেয়ে বেশি অভিজ্ঞতার জন্য ২৮০ টিম লিডারের একজন হতে পেরেছেন রাহাত আহমেদ। উচ্চতর শিক্ষায় প্যারিসেই আবাস। এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপ, কাতার বিশ্বকাপ, আইপিএল এর মতো একাধিক মেগা ইভেন্টে স্বেচ্ছাসেবীর ভূমিকায় সফল রাহাত। ছিলেন বার্লিন স্পেশাল অলিম্পিকের প্রধান স্বেচ্ছাসেবীও। তবে প্যারিস অলিম্পিকের অভিজ্ঞতা ভিন্ন রকম রাহাতের। এখানে সুযোগ পাওয়াটা অনেক টাফ। তো বেসিক্যালি আমি অলিম্পিকের সাথে যুক্ত হতে পেরে অনেক আনন্দিত এবং গর্বিত। মূলত বাংলাদেশের কন্টিনজেন্টের সাথে অলিম্পিক কমিটি এবং আয়োজকদের যোগসূত্র হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি গেমস ভিলেজ আর বড় ইভেন্টগুলোতেও থাকছে গুরু দায়িত্ব। তবে স্বদেশি অ্যাথলেটদের পারফরমেন্সে সহকর্মীদের কাছে বিব্রত হতে হয়েছে রাহাতকে। তারা অনেক প্রশ্ন করে, কিন্তু কি করব, আমাদের দেশের তো সবাই তো মানে আমরা সবাই ক্রীড়াপ্রেমী, কিন্তু আমাদের কিন্তু অনেক খারাপ লাগে। কিন্তু আমাদের দেশের ক্রীড়াবিদরা বা যারা উচ্চ পর্যায়ে আছে তারা কিন্তু এটার প্রতি খেয়াল রাখে না। স্বেচ্ছাসেবক হিসেবে রাহাতদের মতো উদ্যমীদের সাফল্যে আগ্রহ বাড়ছে অনেকের। তাদের জন্য আছে পরামর্শ। দেশে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট বা বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত থাকা, তো ওইগুলো থেকে আপনার এক্সপেরিয়েন্স নিয়ে পরবর্তীতে আপনার ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাপ্লিকেশন করা বা পার্টিসিপেট করা। 2014 টি-20 বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক আসরে সেবাদান শুরু রাহাতের। তবে খেলাধুলার বাইরেও রেড ক্রিসেন্টের মতো দাতব্য সংগঠনের সাথে জড়িত। দেশের প্রথম কোভিড টিকা নেয়া ব্যক্তি 33 বছর বয়সী রাহাত। রেদমান শুয়েব, চ্যানেল 24, প্যারিস। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।